আমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের মানে হলো উদ্ভিদ বিজ্ঞানের অনেক বড় একটা অধ্যায় বলতে পারো। অনেক বেশি কনসেপ্ট এই অধ্যায়ে আমরা পড়ি এবং অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা, এইচএসসি, ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা, এই অধ্যায় থেকে অনেক বেশি প্রশ্ন আসে। আমার মনে আছে আমি যে বছর মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছিলাম ওই বছরই এই অধ্যায় থেকে মোস্ট প্রবাবলি 6টা প্রশ্ন এসেছে। 6টা, মানে তুমি জাস্ট চিন্তা করো, উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান মিলিয়ে প্রশ্ন আছে 30টার মতো। ওই বছর উদ্ভিদ বিজ্ঞান থেকে প্রশ্ন আসছিল মনে হয় 17টা নাকি 18টা। স্বাভাবিকভাবে প্রাণীবিজ্ঞান থেকে বেশি আসে, বাট ওই বছর একটু ব্যতিক্রম হয়ে গেছে, উদ্ভিদ বিজ্ঞান থেকে বেশি আসছে। তো ওইখান থেকে তোমার উদ্ভিদ সাহিত্য থেকে হাইয়েস্ট ছিল, মানে 6টা। তোমার পুরো প্রাণীবিজ্ঞান থেকে প্রশ্ন আসছে মূলত 10 থেকে 12টার মতো। পুরো প্রাণীবিজ্ঞান অধ্যায়ে যা 12-13টা অধ্যায় যা আছে ওইখান থেকে, আর শুধু উদ্ভিদ সাহিত্যতে এই অধ্যায় থেকে দিচ্ছে 6টা। তার মানে বুঝো এটাতে কত গুরুত্বপূর্ণ। কারণ এই সারিতত্ত্ব বা ফিজিওলজির মধ্যে আমরা যখন প্রাণীবিজ্ঞান পড়ি, প্রাণীবিজ্ঞানের মধ্যে আমরা আলাদা আলাদা সিস্টেম নিয়ে পড়ি। যেমন তোমার ব্লাড সার্কুলেটরি সিস্টেম, তারপর হচ্ছে রেসপিরেটরি সিস্টেম, তারপর হচ্ছে ডাইজেশন, তারপর হচ্ছে তোমার এক্সক্রিয়েটরি সিস্টেম, রেচনতন্ত্র, হ্যাঁ, তোমার শ্বসনতন্ত্র, রক্ত সংবহনতন্ত্র, পরিপাকতন্ত্র, নার্ভাস, তোমার কী বলে এটাকে, নার্ভাস সিস্টেম, মানে তোমার সমন্বয় আর কি। এগুলো আমরা আলাদা আলাদা অধ্যায়ে পড়েছি, বাট উদ্ভিদের জন্য আমরা আলাদা আলাদা অধ্যায়ে মূলত পড়ি না। আমরা উদ্ভিদ শারীরতত্ত্ব অধ্যায়ে, প্ল্যান্ট ফিজিওলজি অধ্যায়ে মূলত ওদের সবচেয়ে যে ভাইটাল যে প্রসেস, যেমন সালোকসংশ্লেষণ, তারপর হচ্ছে তোমার প্রস্বাদন, শ্বসন, তারপর হচ্ছে রসের আরোহণ, এই বিষয়গুলো নিয়ে মূলত আমরা আলোচনা করি। তো আমরা মূলত সালোকসংশ্লেষণ নিয়ে অনেক বিস্তারিত জানবো, শ্বসন প্রক্রিয়া নিয়ে অনেক বিস্তারিত জানবো। তোমাদের মেইন কোর টপিক হচ্ছে মূলত এখানে সালোকসংশ্লেষণ এবং শ্বসন, এই দুটার বিভিন্ন স্টেপ, শ্বসনের বিভিন্ন স্টেপ, ধাপ, এগুলো নিয়ে মূলত আমরা বিস্তর পড়াশোনা করব। তাছাড়াও শুরুর দিকে কিছু পড়াশোনা আছে যেগুলোও পড়তে হয় ওই টপিকগুলো বোঝার জন্য। তো অধ্যায়ের মধ্যে অনেক ইনফো, অনেক তথ্য, সবগুলো তুমি কখনোই পড়তে পারবে না, পড়লে মনে থাকবে না, খুব স্বাভাবিক বিষয়। আমি দাগানো বইটা দিয়ে দিছি, দাগানো বইটা সুন্দর মতো দাগায় নিবা। এরপর আমি যে বিষয়গুলোর উপরে বেশি গুরুত্ব দিয়ে বলবো এগুলো একটু বেশি ভালো করে মাথায় রাখবা এবং এগুলো বারবার পড়বা, হ্যাঁ, কারণ এগুলাই বারবার পরীক্ষা আসে। এখানে মূলত অনেক তথ্য, সব পড়ে কোলাইতে পারবে না। আমরা যে উদ্ভিদ সাহিত্যত্ব পড়বো, উদ্ভিদ সাহিত্যতে জনক হলো স্টেফেন হেলস। হ্যাঁ, স্টেফেন হেলস হলো একজন ব্রিটিশ বিজ্ঞানী, ওনাকে আমরা প্ল্যান্ট ফিজিওলজির জনক বলি। হ্যাঁ, স্টেফেন হেলস, এটা একটু মনে রেখো, পরীক্ষায় মাঝে মধ্যে দেয়। তা আমরা শুরুতেই খনিজ লবণ পরিশোষণ নিয়ে জানবো। এটা টোটালি এমসিকিউর জন্য, এগুলা সিকিউতে কখনো আসতে দেখা যায় না। আমাদের আজকে আমরা সিকিউ টপিকে যাব না, আমরা মূলত দেখি যতটুকু যাইতে পারি আর কি। কিছু আছে যেগুলো আসার সম্ভাবনা আছে, দেখা যাক। শুরুতে খনিজ লবণ পরিশোষণ বা অ্যাবজর্পশন অফ দ্য মিনারেল সল্টে আমরা দেখি খনিজ লবণ পরিশোষণ উদ্ভিদ কীভাবে করে। আমরা উদ্ভিদের গুরুত্বপূর্ণ কিছু প্রসেস জানি। উদ্ভিদের খনিজ লবণ পরিশোষণ বা অ্যাবজর্পশন অফ দ্য মিনারেল সল্ট, আমরা উদ্ভিদের অত্যাবশ্যকীয় উপাদান পড়েছি 17টা। এর মধ্যে এমজিকে, ক্যাফে ফর নাইস চপস আমরা পড়ছি না। উদ্ভিদের মধ্যে এখানে কিছু ম্যাক্রোমলিকিউল আছে, কিছু মাইক্রোমলিকিউল আছে। এই যে এগুলো হলো উদ্ভিদের বিভিন্ন উপাদান যেগুলো উদ্ভিদের বেঁচে থাকার জন্য প্রয়োজন। তো আমাদের এই উপাদানগুলো উদ্ভিদ মাটি থেকে কিভাবে শোষণ করে এগুলো মূলত আমরা এখানে পড়ি আর কি। তো লবণ পরিশোষণ অঙ্গ, কিভাবে উদ্ভিদ লবণটা পরিশোষণ করে, কি অঙ্গের মাধ্যমে। স্থলজ উদ্ভিদের মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চলের নবগঠিত কোষগুলোই লবণ পরিশোষণ অধিক কার্যক্রম, মানে উদ্ভিদের এক কথায় মূলের অগ্রভাগের মাধ্যমে লবণ পরিশোষণ করে। এটা হচ্ছে স্থলজ উদ্ভিদ, মানে যেগুলো স্থলে থাকে, আর নিমজ্জিত মানে যেগুলো পানিতে থাকে, ওই উদ্ভিদগুলো কীভাবে করে, এই যে সব অঙ্গই, মানে ওদের পুরো বডিটাই তোমার লবণ পরিশোষণে কার্যকর ভূমিকা রাখে। তাহলে দুইটা কথা মনে রাখতে হবে। স্থলজ উদ্ভিদ কিসের মাধ্যমে করে, জাস্ট মূলের অগ্রভাগের মাধ্যমে। আর জলজ উদ্ভিদ কিসের মাধ্যমে করে, তার পুরো বডিটাই পরিশোষণে সাহায্য করে। কীভাবে পরিশোষিত হয়, জাস্ট মনে রাখবা, আয়ন হিসেবে শোষিত হয়। আয়ন, আমরা লবণ জানি আয়নে বিভক্ত হতে পারে না, পানিতে এটা বিশ্লেষিত হয়, সো এটা আয়ন হিসেবে পানি আমাদের লবণটা শোষিত হতে পারে। কখনো পুরো লবণ কঠিন অবস্থায় শোষিত হতে পারে না। তো মাটি খনিজ লবণের একমাত্র উৎস। খনিজ লবণগুলো মাটিস্থ পানিতে দ্রবীভূত অবস্থায় ধনাত্মক ক্যাটায়ন আয়ন এবং ঋণাত্মক অ্যানায়ন আয়ন হিসেবে বিভক্ত থাকে। এগুলো মূলত আয়ন হিসেবে পরিশোষিত হয়। তাহলে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে উদ্ভিদ মূলত আয়ন হিসেবেই আমাদের এই লবণগুলোকে শোষণ করতে পারে।
এই লাইনটা ইনফিনিটি স্টার, হ্যাঁ, এই লাইনটা খুব বেশি আসে। দেখো মেডিকেল 20-21-এও আসছে, তার পরের বছর আবার 21-22-এও আসছে। পাশাপাশি তো তোমার ডেন্টাল, এইচএস এগুলো তো আসছেই, এগুলো লেখা নাই আর কি এখানে। দেখো সবচেয়ে দ্রুত গতিতে শোষিত হয় কোনটা? সবচেয়ে দ্রুত গতিতে শোষিত হয় কিন্তু পটাশিয়াম নাইট্রেট। পটাশিয়াম যেটা ক্যাটায়ন এবং নাইট্রেট যেটা অ্যানায়ন, এটা সবচেয়ে দ্রুত গতিতে শোষিত হয়, মানে উদ্ভিদ খুব দ্রুত শোষণ করতে পারে এটাকে। আর ক্যাটায়ন হিসেবে ক্যালসিয়ামকে এবং অ্যানায়ন হিসেবে সালফেটকে, মনে রাখবা ক্যালসিয়াম সালফেট, এটা হচ্ছে সবচেয়ে ধীর গতিতে শোষিত হয়, বুঝছো? মানে সবচেয়ে স্লোলি শোষিত হয় ক্যালসিয়াম সালফেট, আর সবচেয়ে তোমার দ্রুত শোষিত হয় পটাশিয়াম নাইট্রেট। পটাশিয়াম আর নাইট্রেট আয়ন আর ক্যালসিয়াম আর সালফেট আয়ন সবচেয়ে ধীর, মানে স্লোলি শোষিত হয়। এখন আমাদের এই যে তোমার লবণ পরিশোষণ যে পড়তেছি, এগুলো আসলে কেন প্রয়োজন তার? এই যে আমরা তোমার দেখি তার অনেকগুলো কাজ, যেমন তোমার মৌলটি ছাড়া উদ্ভিদ তার স্বাভাবিক জীবনচক্র সম্পন্ন করতে পারবে না। তো আমরা অত্যাবশ্যকীয় উপাদান বলতে কী বুঝি? যেগুলো অবশ্যই উদ্ভিদের জন্য প্রয়োজনীয়, তাই না? সো এখানে আমরা দুইটা পয়েন্ট দিয়ে বলতে পারি বিষয়টা, এটা ছাড়া উদ্ভিদ জীবনচক্র সম্পন্ন করতে পারবে না। মৌলটি উদ্ভিদ গঠনের বা মেটাবলিজমের জন্য প্রয়োজনীয় অংশ। যেমন ম্যাগনেসিয়াম ক্লোরোফিল অণু গঠনের জন্য দরকারি, আবার ক্লোরোফিল ফটোসিনথেসিসের জন্য দরকারি। তো ফসফরাসের অভাবে উদ্ভিদের পাতা ফুল ঝরে যায়, মানে উদ্ভিদের জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ অংশ। তো এটা পরীক্ষা আসে যে, আমি আগে দাগাইছিলাম তো আসলে, এই জন্য এখানে মার্ক হয়ে আছে। আচ্ছা, তো কি বললাম, ওই যে তোমার ফসফরাসের অভাবে উদ্ভিদের পাতা ও ফুল ঝরে পড়ে, এটা একটু মনে রাখবা। ফসফরাসের অভাবে উদ্ভিদের পাতা এবং ফুল ঝরে পড়ে, এটা গুরুত্বপূর্ণ। এবং ক্লোরোফিলটা ফটোসিনথেসিসের জন্য, আমাদের ম্যাগনেসিয়ামটা তোমার ফটোসিনথেসিসের জন্য প্রয়োজন। তো আমরা উদ্ভিদের অত্যাবশ্যক উপাদান পড়ি টোটাল কয়টা? 17টা। এই 17টা উপাদানকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ম্যাক্রোমোল, একটা হচ্ছে মাইক্রোমোল। ম্যাক্রো মানে হলো বেশি, তাহলে যে উপাদানগুলো বেশি পরিমাণে প্রয়োজন হয় তাকে ম্যাক্রোমোল বলবা, আর যে উপাদানগুলো কম পরিমাণে, একটু কম পরিমাণের প্রয়োজন হয় তাকে মাইক্রোমোল বলবা। তাহলে ম্যাক্রোমোল হচ্ছে টোটাল 9টা, আর মাইক্রোমোল হচ্ছে টোটাল 8টা। 8 এ 9 টোটাল 17টা। তো যে মৌল উদ্ভিদের জন্য বিশেষ প্রয়োজন থাকে উপকারী মৌল বলা হয়। যেমন এগুলো আবার তোমার ওই যে অত্যাবশ্যকীয় না, এগুলো উপকারী মৌল বলতে পারো, বিশেষভাবে প্রয়োজন। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি, গাছের জন্য সিলিকন প্রয়োজন, সিফুড উদ্ভিদের জন্য সোডিয়াম প্রয়োজন, নাইট্রোজেন ফিক্সিং লিগিউমের জন্য কোবাল্ট প্রয়োজন, সামুদ্রিক শৈবালের জন্য আয়োডিন প্রয়োজন। এগুলো হচ্ছে বিশেষ উপাদান এক একটা উদ্ভিদের জন্য, এগুলো পরীক্ষা আসে। সিলিকন গাছ উদ্ভিদের জন্য ম্যাক্রোমোল হিসেবে কাজ করে। সো কাজেই সেই হিসেবে ম্যাক্রোমোল 10টা এবং মাইক্রোমোল 10টা, এগুলো মাথায় ঢুকায় না। জাস্ট স্পেসিফিক সিলিকনের জন্য ম্যাক্রোমোল তুমি 10টি বলতে পারো, মাইক্রোমোল 8টি বলতে পারো, এই ক্ষেত্রে এটা বলছে আর কি। হ্যাঁ, তবে এটা আমরা জেনারেল কথাটা মনে রাখবো, মাইক্রোমোল হচ্ছে 9টা, মাইক্রোমোল হচ্ছে 8টা। কিছু উপকারী মৌল আছে যেগুলো হচ্ছে স্পেসিফিক উদ্ভিদের জন্য স্পেসিফিক, যেমন ঘাসের জন্য সিলিকন, সিফুড উদ্ভিদের জন্য সোডিয়াম, নাইট্রোজেন ফিক্সিং লিগিউমের জন্য হচ্ছে কোবাল্ট, ওকে, আর সামুদ্রিক শৈবালের জন্য হচ্ছে আয়োডিন। তো এখানে কথাবার্তাগুলো বলছে, আর আমরা তো মাইক্রোমোল এগুলো পড়ে আসছে। MGK ক্যাফে ফর নাইস চপস, এভাবে করে মনে রাখবা, MGK ক্যাফে ফর নাইস চপস, এটা দিয়ে মনে রাখতে বলছি। ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, তারপর নাইট্রোজেন, তারপর তোমার কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, টোটাল 9টা, ওকে। এরপরে এখানে আমাদের তোমার মৌলের নাম কি কি আছে, তোমার এগুলো অপেক্ষাকৃত কম দরকার আর কি, যেগুলো ক্লোরিন, বোরন, আয়রন, ম্যাঙ্গানিজ, তারপর হচ্ছে জিঙ্ক, কপার, নিকেল, মলিবডেনাম, এগুলা, ঠিক আছে। এরপর হচ্ছে মাটিতে খনিজ লবণের প্রাপ্যতা। আমরা মাটিতে খনিজ লবণ তোমার কিভাবে পেতে পারি, কিভাবে পাই, এখানে অনেকগুলো মতবাদ আমরা পড়বো। একটা হচ্ছে তোমার আয়ন এক্সচেঞ্জের দুইটা মতবাদ আছে, একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ মতবাদ, এটা হচ্ছে কন্ট্যাক্ট এক্সচেঞ্জ মতবাদ। কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ মতবাদ বিষয়টা কি দেখো, যে কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি করে মাটির সাথে পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে। শুরুতেই দেখো এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে। এটা মাটির পানি আছে না, ওই পানির সাথে বিক্রিয়া করলে কী তৈরি করলো দেখো, এদিকে দেখো H2CO3 তৈরি করলো, কার্বনিক অ্যাসিড তৈরি করলো, ওকে।
এই কার্বনিক অ্যাসিডটা ডিসোসিয়েট হবে, মানে বিশ্লেষিত হবে, বিশ্লেষিত হয়ে যেটাতে পরিণত হবে, হাইড্রোজেন আয়ন বাইকার্বনেটও তৈরি হবে। এখানে একটু ডিরেক্ট ভেঙে দেখাচ্ছে আর কি। তাহলে ফার্স্টে হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইডটা পানির সাথে বিক্রিয়া করলো, কী তৈরি করলো, কার্বনিক অ্যাসিড তৈরি করলো। এই কার্বনিক অ্যাসিডটা ভেঙে আবার এই যে হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট আয়ন তৈরি করলো। ওকে, দেন কলোয়েডার দানার গায়ে ক্যাটায়নের সাথে হাইড্রোজেনের স্থান পরিবর্তন হয়। এই যে দেখো তো, এই জায়গায় এটা হচ্ছে একটা কলয়েড, মানে হলো তোমার একটা কণা আর কি। এখানে এখানে কি আছে তোমার, এখানে ভিতরে কি আছে, পটাশিয়াম আছে। এখন এই হাইড্রোজেনটা বলবে তুমি ভিতরে যাও, আমি বাইরে চলে আসি, মানে এটাও কিন্তু ক্যাটায়ন, এটাও কিন্তু ক্যাটায়ন। তাহলে দেখো হাইড্রোজেনটা ভিতরে ঢুকতেছে, এই পটাশিয়ামটা বাইরে চলে আসতেছে। ওকে, এখন আমাদের এই যে এটা পরিবর্তন করলো, অন্যদিকে বাইকার্বনেট আয়নের জন্য অ্যানায়নের বিনিময় ঘটে। সেমভাবে আমাদের এই বাইকার্বনেট আছে না, এই বাইকার্বনেটের জন্য এখান থেকে একটা অ্যানায়ন বাইরে চলে যাবে, আর অ্যানায়ন তোমার এখানে এটা ভিতরে ঢুকবে, একই কথা। ওকে, এখন আমাদের এখানে আরেকটা বিষয় বলতে পারো, এখন আমাদের পটাশিয়ামটা কিন্তু বাইরে কিছু বেরিয়ে আসছে, আবার কিছু পরিমাণ বাইকার্বনেট বাইরে আছে। এই পটাশিয়াম এবং বাইকার্বনেট মিলে আবার এখানে আমাদের তোমার ওই যে এগুলা মূলের মধ্যে ঢুকে যাবে আলটিমেটলি, এই যে তোমার কলয়েডাল দানার গায়ের মাধ্যমে। ঠিক আছে, তো আলটিমেটলি আমাদের প্রসেস হচ্ছে এটাই, যে তোমার কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ, মানে কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে এক্সচেঞ্জটা হলো, মানে খেয়াল করো, কার্বন ডাইঅক্সাইডটা পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করলো, কার্বনিক অ্যাসিডটা ডিসোসিয়েট হলো, হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট তৈরি করলো। এরপরে কি হচ্ছে, আমাদের এখানে পটাশিয়ামটা তোমার বাইরে বের হয়ে যাচ্ছে, হাইড্রোজেনটা ভিতরে ঢুকতেছে। সেমভাবে এখান থেকে একটা আয়ন বাইরে বের হয়ে যাচ্ছে, বাইকার্বনেটটা ভিতরে ঢুকতেছে। তাহলে আমাদের এই যে এখানে কোষের মধ্যে ঢুকে গেলো, মানে মূলের মধ্যে ঢুকে যাওয়া আর কি কথা। তাহলে দেখো আমাদের আয়নটা এক্সচেঞ্জ হলো না, তাহলে এখানে রোলটা প্লে করতেছে মূলত কার্বন ডাইঅক্সাইড, বাইরের কার্বন ডাইঅক্সাইডটা মূলত। ওকে, এই ঘটনাটা হয়। এখানে আরেকটু তোমাকে দেখাচ্ছে, এটা কন্ট্যাক্ট এক্সচেঞ্জ মতবাদ, এটা একটু সহজ। এখানের মধ্যে মূলত আমাদের তোমার এই যে এটা হচ্ছে মাটির কণা, এখানে আমাদের পটাশিয়াম আছে, এখান থেকে কী করে আমাদের এই যে মাটির এখান থেকে আমাদের মূলের যে হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা এখানে চলে আসে, আর মাটির যে পটাশিয়াম বা এখানে মাটির কণার ফাঁকে ফাঁকে যে পটাশিয়ামগুলো থাকে, ক্যাটায়নগুলো থাকে, এগুলো ভিতরে ঢুকে যায়। এভাবে করে কন্ট্যাক্টটা হয় আর কি, মানে এটা এদিকে যাবে, এটা এদিকে যাবে, এভাবেই হয় মূলত। এগুলো লাগবে না কখনোই, জাস্ট এমনি পড়া আর কি। হ্যাঁ, আমরা আরও অনেক মেকানিজম পড়বো, এগুলোই মূলত আসে, এগুলো আসে না। কন্ট্যাক্ট এক্সচেঞ্জ মতবাদ মানে হলো, কন্ট্যাক্ট মানে কি, সংস্পর্শ, এক্সচেঞ্জ মানে কি, একজন তুমি একে দাও, তোমাকে দেবে, এটাই। এই মতবাদ অনুসারে কলয়েডাল দানার গায়ে স্থির আয়ন থাকে না, এবং আয়নসমূহ কলয়েডাল দানার গায়ে স্বল্প জায়গা কম্পিত হতে থাকে। মূলত গায়ের আয়নসমূহ একইভাবে কম্পিত হতে থাকে। এভাবে দুই অবস্থানের আয়নসমূহের কম্পনের স্থান যদি সাধারণ অবস্থায় চলে আসে, যুগপৎ ঘটে। মানে হলো এখানে দুইটা কণা দেখতে পাচ্ছ, একটা হচ্ছে হাইড্রোজেন, মানে তোমার মূলের কণা, এটা হচ্ছে কলয়েডাল দানার কণা। সো এখানে এই দুইটা কণা বলতেছে এখানে কম্পিত হতে থাকে, মানে কাঁপতে থাকে। সো এরা যখন কাঁপতে কাঁপতে পরস্পরের সাথে পাশাপাশি চলে আসে, তখন কি করে, এই পটাশিয়ামটা এখানে চলে যায়, হাইড্রোজেনটা এখানে চলে আসে, এইভাবে করে এক্সচেঞ্জ হয়ে যায়। এই যে কন্ট্যাক্টের মাধ্যমে এক্সচেঞ্জ হওয়া, এটা হচ্ছে কন্ট্যাক্ট এক্সচেঞ্জ মতবাদ। হ্যাঁ, তাহলে এভাবে করে মূলত আয়নটা ভিতরে ঢুকে যাচ্ছে। ওকে, তো এগুলা জাস্ট নর্মাল কথাবার্তা, আমরা মূল আলোচনা করব ভিতরে গিয়ে। দেখো, লবণ পরিশোষণ প্রক্রিয়া মানে মূলত কীভাবে লবণটা পরিশোষণ হচ্ছে। হ্যাঁ, মানে একটু আচ্ছা, তো উদ্ভিদের খনিজ লবণ পরিশোষণ প্রক্রিয়া আমরা এতক্ষণ যেগুলো পড়লাম এগুলো মূলত আবার পড়বো, যে উদ্ভিদের খনিজ লবণ পরিশোষণটা কীভাবে হয়। সো আমরা টোটাল অন সামারি এটাকে দুইটা মতবাদে ভাগ করব। একটা হচ্ছে তোমার খনিজ লবণ পরিশোষণ প্রক্রিয়াকে প্রধান দুই ভাগে ভাগ করবো। একটা হচ্ছে সক্রিয় পরিশোষণ, একটা হচ্ছে নিষ্ক্রিয় পরিশোষণ। আমাদের মূল আলোচনা হলো সক্রিয় পরিশোষণ নিয়ে। সক্রিয় পরিশোষণ মানে বুঝো, এখানে আমাদের এটিপি এর প্রয়োজন হবে, সক্রিয় শক্তির প্রয়োজন হবে, বিপাকীয় শক্তির প্রয়োজন হবে। ঠিক আছে, এটা হচ্ছে সক্রিয়। আর নিষ্ক্রিয় মানে কি, নিষ্ক্রিয় মানে বিষয়টা খুবই সিম্পল, যে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে হওয়া, অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে হওয়া, এই নর্মাল প্রসেসের মাধ্যমে হবে। ধরো এখানে আমাদের বেশি আছে, যেখানে বেশি আছে ওইখান থেকে কমের দিকে চলে যাবে, এটাই হচ্ছে নিষ্ক্রিয় পরিশোষণ। এখানে আলাদা কোনো শক্তির প্রয়োজন নাই, বিপাকীয় শক্তির প্রয়োজন নাই, জটিল কোনো মেকানিজম নাই। ঠিক আছে, এটা হচ্ছে নিষ্ক্রিয় পরিশোষণ। আর সক্রিয় পরিশোষণের মধ্যে আমাদের অবশ্যই এটিপি শক্তির প্রয়োজন হবে। সক্রিয় পরিশোষণের ধাপ অনেকগুলো আমরা পড়ব এখানের মধ্যে। সক্রিয় পরিশোষণের মূল আলোচনার বিষয় হলো মূলত কোনো আয়নের ঘনত্ব মূলের শোষণ কোষরসের সেই ঘনত্বের অপেক্ষা কম হলেও দ্রবণ থেকে ওই ঘনত্ব প্রবেশ করে ঘনত্বানতের বিপরীতে শোষণ প্রক্রিয়া করা হলে বিভক্ত শক্তির প্রয়োজন হয়। কথাটার মানে জাস্ট আমি বুঝাই দেই, এটা হচ্ছে যে তোমাকে
ধরো যে এদিকে হলো কোনো আয়ন, ধরো এটা হচ্ছে যে তোমার মূলের ভিতরে, আর এটা হচ্ছে যে মাটি, বাইরেরটা হচ্ছে কি মাটি, এই যে বাইরের অংশগুলো হলো মাটি, বোঝাচ্ছি আমি। তাহলে ধরো হাইড্রোজেন আয়ন এখানে আছে তোমার অনেক বেশি, হ্যাঁ অনেক বেশি পরিমাণে হাইড্রোজেন আছে, বাট মাটিতে আছে হাইড্রোজেন আয়ন কম। ওকে, কোনো একটা ক্যাটায়ন আমাদের মূলের ভিতরে বেশি, বাইরে কম। তাহলে স্বাভাবিক ব্যাপনের সূত্র অনুযায়ী এখানে তো মূল থেকে এখানে আরও বেরিয়ে যাওয়ার কথা, তাই না? এদিক থেকে বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে হবে উল্টা হবে, মানে তোমার হাইড্রোজেন যেখান থেকে কম উল্টা আরও মাটি থেকে কোথায় চলে যাবে, মূলের দিকে চলে যাবে। এটা হচ্ছে ঘনত্ব আনতির বিপরীতে। এই যে কথাটা এখানে বলছে যে ঘনত্ব আনতির বিপরীতে, মানে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, এই কথাগুলো আমরা বারবার ইউজ করবো, এগুলো কিন্তু এখনই বুঝে ফেলতে হবে। ঘনত্ব আনতির বিপরীতে মানে হলো আমাদের ঘনত্ব যেদিকে বেশি তার দিকে যাওয়া। স্বাভাবিকভাবে আমরা ব্যাপনের সূত্র অনুযায়ী কি জানি, ঘনত্ব যেদিক থেকে বেশি, বেশি থেকে কমের দিকে যাওয়া, এটাই মানে হচ্ছে ব্যাপন। কিন্তু সক্রিয় পরিশোষণে এখানে এক্সট্রা শক্তি ইউজ করবে, মানে বিপাকীয় শক্তির প্রয়োজন হবে, মানে এটিপির প্রয়োজন হবে। এটিপি ইউজ করার মাধ্যমে তোমার বাইরে থেকে, যেহেতু এখানে যদিও এখানে ঘনত্বটা কম, তারপরেও বাইরে থেকে আমাদের আয়নটা কোথায় চলে যাবে, ভিতরে চলে যাবে, এটা এখানে বোঝাচ্ছে, বুঝছো? তাহলে এখানে আমাদের ঘনত্ব আনতির বিপরীতে শোষণ ঘটে, এটাই। এই যে এখানে দেখো সে আয়নের ঘনত্ব কম হলেও দেখা যায় মাটির দ্রবণ থেকে আয়নের ভিতরে প্রবেশ করে। এই যে দেখা যায় এখানে মাটির ভিতরে তোমার মূলের মধ্যে যদি আয়নের ঘনত্ব তোমার এখানে এই যে মাটিতে যদি আয়নের ঘনত্ব কম হয়, তারপরেও এখানের ভিতরে চলে যাবে, এটাই বলতেছে মূলত। তো এক্ষেত্রে বিপাকীয় কার্যাবলীর কারণে শ্বসন হার বৃদ্ধি পায়। এখন তুমি তো একটা স্বাভাবিক প্রক্রিয়ার বিরুদ্ধে দিকে কাজ করতেছ, যেখানে ঘনত্ব কম তার থেকে যেখানে ঘনত্ব বেশি উল্টা দিকে নিচ্ছ, তাহলে তোমাকে অবশ্যই এখানে অতিরিক্ত শক্তি দিতে হবে না? ওই জন্য তোমার এটিপি প্রয়োজন হবে, বিপাকীয় কার্যাবলীর প্রয়োজন হবে। সেই জন্য বলতেছে বিপাকীয় যত বেশি শক্তি, মানে এটিপি যত বেশি দরকার, শ্বসন হারও তত বেশি হবে, কারণ শ্বসন প্রক্রিয়া থেকে তো এটিপি আসে, তাই না? তো এখানে আমরা অনেকগুলো মতবাদ পড়ব। সক্রিয় পরিশোষণের জন্য বিভিন্ন মতবাদ আছে, যেমন সাইটোক্রোম পাম্প মতবাদ, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ, লেসিথিন মতবাদ, এই মতবাদগুলো আমরা এখানে পড়ব। তবে প্রত্যেক মতবাদে আয়নবাহক মতবাদের উপর প্রতিষ্ঠিত হয়। তাহলে এখানে আমরা আজকে মূলত এই যে আয়নবাহক মতবাদ বা ক্যারিয়ার কনসেপ্ট অফ আয়ন, এই বিষয়টা পড়ব। এগুলো আসলে আমি বিস্তারিত পড়াবো যদিও এখন, কিন্তু অত বেশি লাগবে না। তারপরেও যেহেতু পড়তেছো, ভালো করার ইচ্ছা আছে সবার, সো ভালো মতো করে বুঝে ফেলো। যদি কখনো প্রশ্ন কঠিন করে তাহলে পারবা, আমি পুরো প্রক্রিয়াটা বুঝাই দিচ্ছি। এগুলো কিন্তু অনেক কঠিন লাগবে, কিন্তু বুঝতে গেলে একদম সহজ লাগবে, কিন্তু দেখতে গেলে বা পড়তে গেলে তোমরা জিন্দেগিতে এগুলো পড়ে বুঝতে পারবে না, কারণ এখানে বলা নাই এগুলো বইয়ের মধ্যে বিস্তারিত, বাট মেকানিজমগুলো বুঝতে হবে। তো দেখো এখানে আগে চিত্রটা তোমাকে একটু ক্ল্যারিফাই করি। এখানে ধরো যে এটা হচ্ছে একটা মূল, হ্যাঁ এটা হচ্ছে একটা মূলের অংশ আর কি, আর এটা হচ্ছে বাইরে পানি আছে, মাটি আছে, অনেক কিছু আছে। আমরা ঘটনা পড়তেছি কীরকম, আমরা পড়তেছি হলো মূলত মাটি থেকে পানিটা বা আয়নটা ভিতরে চলে যাবে, মূলের ভিতরে চলে যাবে, বুঝছো? মাটির থেকে কোথায় চলে যাবে তোমার কী হলো একটু, আচ্ছা কি বলছিলাম, যে আমরা পড়ছিলাম যে তোমার মাটির বাইরে থেকে, মানে মাটি থেকে আয়নগুলো কোথায় আসতেছে, ভিতরে আসতেছে, মানে মূলের মধ্যে আসতেছে, এই মেকানিজমটা আমরা পড়তেছি। তাহলে দেখো এখানে আমাদের তোমার এটা হচ্ছে তোমার আলটিমেটলি মূলের ভিতরের অংশ, আর এটা হচ্ছে তোমার মূলের বাইরের অংশ, তাই না? এটা হচ্ছে মূলের ভিতরের অংশ, এটা হচ্ছে মূলের বাইরের অংশ, মূলরুম বা মূল যেটাই বলো। এই যে খেয়াল করো চিত্রটা। এখন এই যে এটা হচ্ছে কোষাভ্যন্তর, মানে হলো কোষের বাইরের স্তর, মানে কোষের বাইরে, এই যে যেটা বললাম এটা হচ্ছে কোষের বাইরের, এই যে এইগুলো বোঝাচ্ছে, ঠিক আছে? মানে কোষের বাইরে কিছু তোমার তরল পদার্থ আছে না, এটাগুলো বোঝাচ্ছে কোষাভ্যন্তর, মানে কোষের সরি অভ্যন্তর, মানে তো ভিতরেই বোঝাচ্ছে। সো কোষের ভিতরে বোঝাবে, ভিতরে। এটা কোথায় বোঝাবে, কোষের ভিতরে, এই যে অংশটা বোঝাবে, ঠিক আছে? কোষের ভিতরে। আর এদিকে দেখো এটা হচ্ছে বহিঃস্থ দ্রবণ, মানে হলো কোষের বাইরে, এই যেটা হচ্ছে কোষের বাইরে। কোষের বাইরে বহিঃস্থ অনেকগুলো পানি থাকবে না, দ্রবণ থাকবে না, ক্যাটায়ন অ্যানায়ন থাকবে না, লবণ থাকবে না, এগুলো বোঝাচ্ছে বহিঃস্থ দ্রবণ, মানে কোষের বাইরের অংশ। তাহলে এখানে দুইটা দাগ দিবা আগে, চিত্রটা আঁকার আগে। একটা হচ্ছে এ দাগ, একটা হচ্ছে এ দাগ। এটা হচ্ছে যে তোমার কোষের ভিতরে বোঝাবে, এটা হচ্ছে কোষের বাইরে বোঝাবে। তাহলে এটা কি, এটা হচ্ছে কোষের যে আমাদের পর্দা, এটা বোঝাচ্ছে এই যে এই পর্দাটা। তাহলে আমরা মূলত এই জায়গাটাকে জুম করলাম, বুঝছো? এই যে এই জায়গাটাকে জুম করলাম, এটা হচ্ছে মূলত কোষের পর্দাটা বোঝাচ্ছে।
আর এদিকে হচ্ছে কোষের ভিতরের তোমার বাইরের অংশ, এটা হচ্ছে কোষের ভিতরের অংশ। মূলত আমরা এই লেয়ারটাকে মূলত ঘিরে কাজ করতেছি। আমরা এখানে যে এটা মাঝখান বরাবর তোমাকে আঁকছে, এই পুরাটা হচ্ছে কোষঝিল্লি, এই যে পুরাটা হচ্ছে কোষঝিল্লি, দেখো এই যে কোষঝিল্লি লিখে দিছে, এই পুরাটা কি মূলত কোষঝিল্লি, মানে হলো একটা কোষের তোমার একটা ওই যে মূলের জাস্ট কোষঝিল্লিটা দেখতে পাচ্ছ তুমি। আর এটা হচ্ছে কোষের ভিতরের অংশটা, এটা হচ্ছে কোষের বাইরের অংশটা। বুঝতে পারছো কি না? এখন দেখো, তুমি যদি আউটলাইনটা বুঝে যাও, এবার এখানে আমরা কী মতবাদ পড়তেছি, এটা সাইটোক্রোম পাম্প মতবাদ। সাইটোক্রোম পাম্প মতবাদে সাইটোক্রোমটা ক্যারিয়ার হিসেবে কাজ করবে, মানে বাহক হিসেবে কাজ করবে। এই যে এই মতবাদে, এটার অপর নাম হচ্ছে লুন্ডেগার্ড মতবাদ, এটার অপর নাম হচ্ছে সাইটোক্রোম পাম্প মতবাদ বলা হয়। এখানে বাহক হচ্ছে কি সাইটোক্রোম। হ্যাঁ, সাইটোক্রোম মানে মূলত এক প্রকারের তোমার আয়রন সম্বলিত একটা বাহক আর কি। তো দেখো এখানে গঠনা মূলত কী হবে, দেখো এখানে তুমি প্রথমে দিবা সাইটোক্রোম এ, তারপর দিবা যে সাইটোক্রোম সি, তারপর দিবা যে সাইটোক্রোম বি। তিনটা সাইটোক্রোম ইউজ করবা। একটা হচ্ছে সাইটোক্রোম এ, একটা হচ্ছে সাইটোক্রোম সি, একটা হচ্ছে সাইটোক্রোম বি। এটা কিন্তু এ বি সি না, এ সি বি, এভাবে করে মনে রাখবা, এ সি ভি। ওকে, তো আমাদের শুরুতে দেখো, এরপরে আমাদের এটা হচ্ছে সাইটোক্রোম সি, সাইটোক্রোম এ, সাইটোক্রোম সি, সাইটোক্রোম বি। আমরা কি পড়বো? আমরা পড়তেছি মূলত কোষের বাইরে থেকে কোষের ভিতরে কোনো একটা আয়ন প্রবেশ করবে, কোনো একটা আয়ন কি করবে? প্রবেশ করবে। তাহলে দেখো আমরা ধরলাম এই যে এ মাইনাস, মানে হচ্ছে এটা একটা অ্যানায়ন। অ্যানায়ন এখানে ভিতরে যাবে। তার আগে আমি তোমাকে আয়রনের সাথে একটু পরিচিত করে দেই। আয়রন 2+, এটা হচ্ছে আয়রন 3+, এটা হচ্ছে আয়রন 3+, এটা হচ্ছে আয়রন 2+, এদিকে হচ্ছে আবার আয়রন 2+, এদিকে হচ্ছে আবার আয়রন 3+, মানে কোনাকুনি মিল পাবা তুমি। এই যে দেখো আয়রন 2+, আয়রন 2+, আয়রন 3+, আয়রন 3+, কোনাকুনি মিল পাবা অলওয়েজ। হ্যাঁ, মানে উপরে যদি এদিকে আয়রন 2+ দাও, নিচে দিবা আয়রন 3+, আর এদিকে উপরে আয়রন 3+ দিবা, নিচে আয়রন 2+ দিবা, আর এদিকে উপরে আয়রন 2 দিবা, এখানে নিচে আয়রন 3 দিবা। কথা বুঝছো? এখন আয়রন 2 এবং আয়রন 3 এর মানেটা একটু বুঝতে হবে। দেখো আয়রন 2+ মানে কি? যার মধ্যে দুইটা ইলেকট্রনের ঘাটতি। আমরা জানি 2+ কখন লিখি আমরা? প্লাস কখন লিখি? যখন কেউ ইলেকট্রন দান করে তখন তাকে আমরা প্লাস লিখি, তাই না? তো আয়রন 2+ মানে কি? সে দুইটা ইলেকট্রন দান করছে, তাই না? আয়রন 2+ মানে কি? তার কাছে দুইটা ইলেকট্রনের ঘাটতি। আয়রন 3+ মানে কি? সে আরও একটা ইলেকট্রন দান করে দিছে, তার মানে তার কাছে এখন 3টা ইলেকট্রনের ঘাটতি। ওকে, আয়রন 3+ মানে কি? 3টা ইলেকট্রন ঘাটতি। 2+ মানে কি? 2টা ইলেকট্রন ঘাটতি। আচ্ছা, এতটুকু বুঝে গেলে মোটামুটি এখন তুমি মেকানিজম বুঝতে পারবা। শুরুটা হয়েছে কি? দেখো এখানে অ্যানায়নটা যাচ্ছে, এই যে অ্যানায়নটা তোমার এদিকে যাবে। অ্যানায়নটা গিয়ে এই অ্যানায়নটাকে গ্রহণ করবে কি জানো? আয়রন 2+টা। আয়রন 2+টা অ্যানায়নটাকে গ্রহণ করলো। আয়রন 2+ অ্যানায়নটাকে গ্রহণ করে সে কি করবে? সে অ্যানায়নটাকে গ্রহণ করলো, সাথে তার নিজে থেকে একটা ইলেকট্রন ছেড়ে দিল। খেয়াল করো, অ্যানায়নটা তার মধ্যে গেল এবং পাশাপাশি সে ভাইস ভার্সা কী করলো? একটা ইলেকট্রন ছেড়ে দিল। এই যে একটা ইলেকট্রন সে কী করলো? ছেড়ে দিল। বুঝতে পারছো কি না? তাহলে আয়রনটা কী করলো? শুরুতে এই সাইটোক্রোম এটা শুরুতে একটা ইলেকট্রন অ্যানায়ন গ্রহণ করলো। অ্যানায়নটা গ্রহণ করে সে তোমার এটা গ্রহণ করে পাশাপাশি নিজে থেকে একটা ইলেকট্রন ছেড়ে দিলে এই যে ইলেকট্রনটা এদিকে দেখাচ্ছে, এইদিকে চলে আসতেছে, দেখো ইলেকট্রন চলে আসতেছে। এবং সে যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে দেখো আয়রন 2+ থেকে দেখো এদিকে তীর চিহ্ন দিয়ে দেখো আয়রন 3+ দেখাচ্ছে এখন। তাহলে এখন সে আয়রন 3+-এ পরিণত হবে। এই যে আয়রন 3+-এ পরিণত হলো একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে। বুঝতে পারছো কি না? তাহলে ছিল আয়রন 2+, তৈরি হলো আয়রন 3+-এ। কিসে পরিণত হলো? আয়রন 3+-এ পরিণত হলো। এখন আমাদের এই যে তোমার আয়রন 3+-এ পরিণত হলো, মানে এখন 3টা ইলেকট্রন ঘাটতি, যেহেতু একটা ইলেকট্রন ছেড়ে দিছে, যে একটা ইলেকট্রন ছেড়ে দিছে। এখন আমাদের এই যে তোমার এদিকে আমাদের আয়রন 3+টা আবার আয়রন 2+-এ পরিণত হবে। আমাদের আয়রন 3+টা কিসে পরিণত হবে? আয়রন 2+-এ পরিণত হবে। এবং যখনই আয়রন 3+ আয়রন 2+-এ পরিণত হবে, এখান থেকে আমাদের যে তোমার তার মানে সে একটা ইলেকট্রন গ্রহণ করতেছে, তাই না? একটা ইলেকট্রন গ্রহণ করতেছে। যখন আয়রন 3+ আয়রন 2+-এ পরিণত হচ্ছে, তার মানে সে কারো থেকে একটা ইলেকট্রন গ্রহণ করতেছে, কারণ এখানে তার কাছে 3টা ইলেকট্রন ঘাটতি, এখানে হয়ে গেছে 2টা ইলেকট্রন ঘাটতি, তার মানে সে কারো কাছ থেকে একটা ইলেকট্রন গ্রহণ করছে। আচ্ছা, এরপরে কি হবে?
এরপরে দ্বিতীয় ধাপে আসো, এটা গেল। এরপরে সেমভাবে এদিকেও সেম ঘটনা ঘটবে। আমাদের এখন এই আয়রন 2+ কী করবে, আমাদের এই আয়রন 3+ পরিণত হবে। এখন আয়রন 2+টা কখন আয়রন 3+ পরিণত হয়? আমরা জানি যখন সে ইলেকট্রন ত্যাগ করে। আয়রন 2+টা দেখো ইলেকট্রন ত্যাগ করে আয়রন 3+ পরিণত হয়। এখন প্রশ্ন আসে, তাহলে ইলেকট্রনটা গেল কোথায়? ইলেকট্রনটা মূলত এই আয়রন 3+ গ্রহণ করে ফেলছিল এদিকে, এবং এই আয়রন 2+টা গ্রহণ করে সে নিজে আয়রন 2+ পরিণত হয়ে গেছে। একটু আগে বললাম, তীরচিহ্নগুলো জাস্ট খেয়াল করবা, তীরচিহ্ন দেখে দেখে পড়বা। আয়রন 3+ কিসে পরিণত হলো? আয়রন 2+ হলো। তার মানে সে ইলেকট্রনটা গ্রহণ করলো। ইলেকট্রনটা কোত্থেকে পাইলো? এই যে এই আয়রন 2+ মূলত ইলেকট্রন ছেড়ে দিয়ে যে আয়রন 3+ পরিণত হলো না, সে মূলত ইলেকট্রনটা ছেড়ে দেওয়ার কারণে এখানে ইলেকট্রনটা পাইছে। আচ্ছা, এরপরে আবার এই আয়রন 3+টা আবারও আয়রন 2+ পরিণত হবে। তাহলে প্রশ্ন আসে, আয়রন 3+ কীভাবে আয়রন 2+ পরিণত হয়? কারণ সে নিশ্চয়ই ইলেকট্রনটা গ্রহণ করছে কারো থেকে। এখন আসো, ইলেকট্রনটা সোর্স আমরা একটু পরে খুঁজে পাবো। আবার এদিকে দেখো, এই আয়রন 2+টা আবার আয়রন 3+ পরিণত হলো। তাহলে এই আয়রন 3+টা আবার আয়রন 2+ আয়রন 3+ পরিণত হলো কেন? কারণ সে ইলেকট্রন ছেড়ে দিয়েছে। এখন ওই যে ইলেকট্রনটা ছাড়লো, ওই ইলেকট্রনটা ছেড়ে মূলত এই যে আয়রন 3+ ওই ছাড়া কিন্তু ইলেকট্রনটা গ্রহণ করে সে আয়রন 2+ পরিণত হলো। ওকে, এখন এই যে আয়রন 3+ পরিণত হলে এই আয়রন 3+টা আবার আয়রন 2+ পরিণত হলো। হ্যাঁ, তার মানে হলো সে আয়রন 3+ আয়রন 2+ কীভাবে পরিণত হলো? তার মানে সে কারো কাছ থেকে ইলেকট্রন পাইছে। ইলেকট্রনটা কোত্থেকে পাইছে? এই যে এই দিক থেকে একটা ইলেকট্রন আসছে মূলত। ঠিক আছে, এখন এই যে তুমি ইলেকট্রন আদান প্রদান করতেছো, ভাইস ভার্সা কিন্তু এখানে তোমার সাথে সাথে তুমি ইলেকট্রনকে আদান প্রদান করাচ্ছ, সাথে সাথে কিন্তু অ্যানায়নটা চলে আসতেছে। খেয়াল করো, এই যে অ্যানায়নটা চলে আসতেছে। ঠিক আছে, অ্যানায়নটা এক পর্যায়ে এখানে চলে আসে এবং এখান থেকে বাইরে বেরিয়ে যাবে অ্যানায়নটা। এই যে তুমি ইলেকট্রন ছাড়া নেওয়া করতেছো, এখানে বারবার জারিত বিজারিত হচ্ছে। আমরা জানি জারণ বিজারণ হবে এখানে বারবার, এই যে জারণ বিজারণ হওয়ার সাথে সাথে অ্যানায়নটা এই পাশে চলে আসে। ওকে, তো আলটিমেটলি এভাবে করে আমাদের অ্যানায়নটা যখন চলে আসে, এখন আমরা জানি যেহেতু অ্যানায়ন চলে যাবে, খেয়াল করো তো এখান থেকে ঘটনা কী হয়েছে, এখান থেকে একটা অ্যানায়ন এদিকে চলে গেল, এখান থেকে মানে মাটির বাইরে থেকে ভিতরে একটা অ্যানায়ন চলে গেল। তাহলে বলো তো, যেদিক থেকে অ্যানায়ন চলে গেছে, যেদিক থেকে অ্যানায়ন চলে গেছে ওইদিকে তোমার পজিটিভিটি বেড়ে যাবে না? ওইদিকে পজিটিভিটি বেড়ে যাবে। আর যেদিকে অ্যানায়নটা গেছে ওইদিকে নেগেটিভিটি বেড়ে যাবে না? এদিক থেকে একটা অ্যানায়ন এদিকে চলে গেল, তার মানে এদিকে পজিটিভিটি বেড়ে যাবে, বা উল্টাভাবে বলতে পারো এদিকে নেগেটিভিটি কমে যাবে আলটিমেটলি, আর এদিকে নেগেটিভিটি বেড়ে যাবে, কারণ যেহেতু অ্যানায়ন গেছে, বিষয়টা উল্টা আর কি। তাহলে দেখো তো, যেহেতু এদিকে পজিটিভিটি বেড়ে যাবে বলতেছো, কারণ এদিকে অ্যানায়ন চলে গেছে, সো অটোমেটিক্যালি একটা পজিটিভ এদিকে ব্যাপন প্রক্রিয়ায় চলে যাবে। তখন আর কোনো বাহকের প্রয়োজন নাই, ডিরেক্ট এমটা M+ হিসেবে এদিকে চলে গেছে, কোনো বাহকের প্রয়োজন নাই আর। ঠিক আছে, কারণ একটা অ্যানায়ন ইতিমধ্যে পাম্পের মাধ্যমে এদিকে তোমার চলে গেছে, বাইরে থেকে ভিতরে চলে গেছে। সো তোমার যেহেতু এখানে পজিটিভিটি বেড়ে গেল, এখানে নেগেটিভিটি বেড়ে গেল, এই নেগেটিভিটিকে প্রশমিত করতে হবে, আবার এদিকে পজিটিভিটিকে প্রশমিত করতে হবে। এখন এই নেগেটিভিটিকে প্রশমিত করতে পারে কি? যে কোনো ক্যাটায়ন। ওই ক্যাটায়নটা এখন বাইরে থেকে ভিতরে সুন্দর মতো চলে গেল। কেন চলে গেল? কারণ এদিকে একে তো ক্যাটায়ন বেশি, মানে পজিটিভিটি বেড়ে গেছে। তাহলে এদিক থেকে একটা ক্যাটায়ন যদি এদিকে চলে যায়, পজিটিভিটি হ্রাস পাবে। আবার এদিকে নেগেটিভিটি বেশি, ওই নেগেটিভিটিটাকে নিউট্রাল করতে পারবে কি? একটা পজিটিভ আদান। সো এটা এদিকে সোজা চলে যায়। ওকে, এখন আমি যে মেকানিজমটা বললাম, তুমি চাইলে একটা উল্টাভাবেও বলতে পারো। কীভাবে? ধরো যে মাটির তোমার এখানে বাইরের অক্সিজেন আছে, তাই না? এই যে তোমার আমাদের এখান থেকে মূলত এই যে ডিহাইড্রোজেনেজ বিক্রিয়া, ডিহাইড্রোজেনেজ বিক্রিয়ার মাধ্যমে ইলেকট্রন তৈরি হবে, বুঝছো? ডিহাইড্রোজেনেজ বিক্রিয়ার মাধ্যমে ইলেকট্রন তৈরি হবে। ঘটনা কি দেখো, এখন উল্টাভাবে বলতেছি। এখন আমি উল্টাভাবে বললে তোমার এখন আরও সহজ লাগবে যদি প্রথম প্রসেসটা বুঝে থাকো। তাহলে শুরুতে কী হবে? একটা ডিহাইড্রোজেনেজ বিক্রিয়া হবে। জাস্ট তুমি লেখা শুরুই করবে এই জায়গা থেকে, শুরু হবে ডিহাইড্রোজেনেজ বিক্রিয়া। ডিহাইড্রোজেনেজ বিক্রিয়ার মাধ্যমে কী তৈরি হবে? একটা ইলেকট্রন তৈরি হবে। আচ্ছা, ইলেকট্রনটা গ্রহণ করবে কে? দেখো এই যে ইলেকট্রনটা আমাদের গ্রহণ করবে কে? আয়রন 2+, আয়রন 3+। ওকে, ইলেকট্রন গ্রহণ করবে কে? আয়রন 3+। আয়রন 3+ যদি ইলেকট্রন গ্রহণ করে, সে আয়রন 2+-এ পরিণত হলো। দেখো কত সুন্দর আয়রন 2+-এ পরিণত হলো। আয়রন 3+ মানে কি? 3টা ইলেকট্রন ঘাটতি। আয়রন 2+ মানে কি? 2টা ইলেকট্রন ঘাটতি। কেন? কারণ একটা ইলেকট্রন গ্রহণ করলো। আচ্ছা, আয়রন 2+ কী করলো? আবার আয়রন 3+-এ পরিণত হয়ে গেল। তাহলে যখনই সে আয়রন 2+ আবার আয়রন 3+-এ পরিণত হয়ে গেল, সে আবার একটা ইলেকট্রন ছেড়ে দিতে হবে না? কারণ আয়রন 2+ মানে কি? 2টা ইলেকট্রন ঘাটতি। আয়রন 3+ মানে কি? 3টা ইলেকট্রন ঘাটতি। সো এখানে একটা ইলেকট্রন ছেড়ে দিবে। ওই ইলেকট্রন গ্রহণ করবে আবার কে? তোমার আয়রন 3+ আবার গ্রহণ করবে এটাকে। আয়রন 3+ ইলেকট্রনটা গ্রহণ করে আয়রন 2+-এ পরিণত হয়ে যাবে। আবার এই আয়রন 2+ আবার কি করবে? ওই ইলেকট্রনটাকে আবার ছেড়ে দিবে, যেটা গ্রহণ করছে, ছেড়ে দিয়ে আবার আয়রন 3+-এ পরিণত হয়ে যাবে। এখন আয়রন 2+-এ ইলেকট্রনটা এখানে চলে আসছে, ওই ইলেকট্রনটাকে আবার এখানে নিচের আয়রন 3+ আবার গ্রহণ করবে এবং এটা কি আবার 2+-এ পরিণত হয়ে যাবে, এবং আয়রন 2+টা আবার ইলেকট্রনটা ছেড়ে দিয়ে আবার আয়রন 3+-এ পরিণত হয়ে যাবে, এবং ইলেকট্রনটা আলটিমেটলি এখানে চলে আসছে। দেখো ইলেকট্রনটা এখন এদিকে চলে আসছে
এবং এদিকে এসে সে তোমার এই যেখানে আসলো ইলেকট্রনটা, ওকে আসলো। এরপরে বায়ুর অক্সিজেন আসে না, এই যে বায়ুর অক্সিজেন আসলো, এখানে ইলেকট্রন আসলো, এখানে বায়ুর অক্সিজেন আসলো, এই ডিহাইড্রোজেনেজ বিক্রিয়ায় হাইড্রোজেনটা তৈরি হয়, এই হাইড্রোজেনও আসলো। এই তিনোটা প্রোডাক্ট, তিনোটা বস্তু একসাথে হয়ে হাফ অনু পানি তৈরি হবে, যেটা বাইরে বেরিয়ে যাবে। বুঝছো কি না পুরো প্রসেসটা? ক্লিয়ার করো সবাই, বুঝছো কি না? না বুঝলে আবার বোঝাবো, সমস্যা। আচ্ছা, আমি মেকানিজমটা আবারও রিক্যাপ করছি, খেয়াল করো। উল্টা দিক থেকে বুঝলে সহজ লাগবে, হ্যাঁ, উল্টা দিক থেকে বুঝো। আমি উল্টা দিক থেকে আবার বলি। শুরুতে কি বললাম, একটা কি হবে, ডিহাইড্রোজেনেজ বিক্রিয়া হবে, ঠিক আছে? একটা কি হবে, ডিহাইড্রোজেনেজ বিক্রিয়া। ডিহাইড্রোজেনেজ বিক্রিয়া হয়ে ইলেকট্রন তৈরি হবে একটা, দেখো ইলেকট্রনটা তৈরি হলো। ইলেকট্রনটা গ্রহণ করবে কে, এই যে আয়রন 2+। আয়রন 2+ ইলেকট্রন গ্রহণ করলো। এখন আয়রন 2+ আমরা জানি ইলেকট্রন গ্রহণ করলে সে কিসে পরিণত হয়ে যায়, আয়রন 3+ ইলেকট্রনটা গ্রহণ করলো। এখন আয়রন 3+ যদি ইলেকট্রনটা গ্রহণ করে সে কিসে পরিণত হয়ে যায়, এই যে আয়রন 2+-এ পরিণত হয়ে গেল, ঠিক আছে? তাহলে এটা জাস্ট মনে রাখো, আয়রন 3+ যদি ইলেকট্রনটা গ্রহণ করে সে আয়রন 2+-এ পরিণত হয়ে যায়। আবার আয়রন 2+ যদি কখনো ইলেকট্রনটা ছেড়ে দেয়, সে তখন আবার আয়রন 3+-এ পরিণত হয়ে যাবে। সিস্টেমটা একদম নর্মাল। আয়রন 3+ ইলেকট্রন গ্রহণ করলে 2+-এ পরিণত হয়, 2+ যদি আবার কখনো ইলেকট্রন ছেড়ে দেয় সে আয়রন 3+-এ পরিণত হয়। কারণ 3+ মানে কি, 3টা ইলেকট্রন ঘাটতি। যখন একটা ইলেকট্রন তাকে দিলা তখন 2টা ইলেকট্রন ঘাটতি থাকলো, যখন সে আরেকটা ইলেকট্রন ছেড়ে দিলে তখন আবার 3টা ইলেকট্রন ঘাটতি তৈরি হলো আর কি। বিষয়টা বুঝিও, ঠিক আছে? এখন কি বলতেছে এখানে, তোমার এই ইলেকট্রনটা গেল, আচ্ছা ইলেকট্রনটা তৈরি হলো, আয়রন 3+টা একটা ইলেকট্রন গ্রহণ করে আয়রন 2+-এ পরিণত হলো। আবার আয়রন 2+ আবার আয়রন 3+-এ পরিণত হলো, তার মানে যেটা গ্রহণ করলো এটা এখন ছেড়ে দিবে না। আচ্ছা, ইলেকট্রনটা এখানে লিখলাম, তাহলে আয়রন 3+টা ছেড়ে দিল, ও আয়রন 3+টা এখন গ্রহণ করছে, আবার ইলেকট্রনটা ছেড়ে দিছে আয়রন 2+টা আয়রন 3+-এ পরিণত হওয়ার কারণে ইলেকট্রনটা ছেড়ে দিছে। এখন ইলেকট্রনটা এভাবে থাকবে না, ইলেকট্রনটা গ্রহণ করার জন্য একজন বসে আছে, তো এই আয়রন 2+ ইলেকট্রনটাকে গ্রহণ করে ফেলবে, গ্রহণ করে আবার নিজে আয়রন 2+-এ পরিণত হয়ে যাবে। দেখো নিজে আয়রন 2+-এ পরিণত হয়ে গেছে। আবার বলি, শুরুতে আমাদের ইলেকট্রনটা কিসের মাধ্যমে তৈরি হলো, ডিহাইড্রোজেনেজ বিক্রিয়ার মাধ্যমে তৈরি হলো। ডিহাইড্রোজেনের মাধ্যমে বিক্রিয়া হয়ে আয়রন 3+টা ওই ইলেকট্রনটাকে গ্রহণ করলো। দেখো ইলেকট্রনটাকে গ্রহণ করে কিসে পরিণত হলো, আয়রন 2+-এ পরিণত হলো, ঠিক আছে? আয়রন 2+-এ পরিণত হওয়ার ফলে সে আবার কি করলো, পরের ধাপে গিয়ে আবার ইলেকট্রনটাকে ছেড়ে দিল এবং আয়রন 3+-এ পরিণত হলো। তাহলে দেখো ইলেকট্রনটা ছেড়ে দিছে, এখন এখানে কি ছেড়ে দিল, ইলেকট্রনটা ছেড়ে দিল এবং আয়রন 2+ থেকে আবার আয়রন 3+-এ পরিণত হয়ে গেল। জাস্ট তীরচিহ্নগুলো মুখে মুখে বলবা। আবার এই ইলেকট্রনটাকে গ্রহণ করছে কি, এই আয়রন 3+টা আবার ইলেকট্রনটাকে গ্রহণ করে সে নিজে আবার আয়রন 2+-এ পরিণত হয়ে গেল। দেখো আমরা জানি ইলেকট্রন গ্রহণ করলে আয়রন 3+ 2+-এ পরিণত হয়। এই যে দেখো ইলেকট্রনটা গ্রহণ করে আয়রন 3+-এ পরিণত হয়ে গেল। আয়রন 2+টা কী করছে, আবার ইলেকট্রনটা ছেড়ে দিছে এবং সে নিজে আবার আয়রন 3+-এ পরিণত হয়ে গেছে। এই যে তীরচিহ্নগুলো দিলাম। আবার এখানে ইলেকট্রনটা ছেড়ে দিছে মানে ইলেকট্রনটা এখানে থাকবে। ওই ইলেকট্রনটা গ্রহণ করছে আবার এখানে আয়রন 3+টা। দেখো আয়রন 3+টা আবার ইলেকট্রনটা গ্রহণ করে সে নিজে আবার আয়রন 2+-এ পরিণত হয়েছে। এখন আয়রন 2+টা আবার ইলেকট্রনটা ছেড়ে দিছে, এখানে ইলেকট্রন ছেড়ে দিছে এবং আয়রন আবার 3+-এ পরিণত হয়ে গেছে। আলটিমেটলি ঘটনা কি হলো, খেয়াল করতে পারছো? ঘটনা হয়েছে যে ইলেকট্রনটা এখানে ছিল সেটা চেইনের মাধ্যমে এদিকে চলে আসলো। বুঝতে পারছো কি না? এই যে ভিতর থেকে সে বাইরে চলে আসলো। দেখো এটা হচ্ছে কোষাভ্যন্তর, এই যে এটা হচ্ছে কোষাভ্যন্তর। তোমার শুরুতেই তো বললাম এটা হচ্ছে কোষের ভিতরের জায়গা আর এটা হচ্ছে কোষের বাইরের জায়গা। কোষের বাইরের জায়গাকে আমরা বাইরের তল বলবো আর কোষের ভিতরের দিকের অংশটাকে ভিতরের তল বলবো। ঘটনা কি হইল, ঘটনা হইল ইলেকট্রনটা কোষের ভিতরের তল থেকে বাইরের তলের দিকে চলে আসলো। বুঝতে পারছো? ইলেকট্রনটা কোষের ভিতরের তল থেকে বাইরের তলের দিকে চলে আসলো। আচ্ছা এসে কি করবে এখন, এই যে ইলেকট্রনটা আসলো, ওকে। এরপর এখানে আমরা ডিহাইড্রোজেনেজ বিক্রিয়া যেমনটা একটা ইলেকট্রন পেয়েছিলাম, ওই ডিহাইড্রোজেনেজ বিক্রিয়া একটা হাইড্রোজেনও পাবো। ওই হাইড্রোজেনটা এখানে আসলো। আবার বাইরে থেকে হাফ অন অক্সিজেন আসবে, হাফ অনে কি আসবে, অক্সিজেন আসবে। ওই অক্সিজেনটাও এখানে আসবে এবং সবগুলো বিক্রিয়া করবে, বিক্রিয়া করে হাফ অনও পানি তৈরি হবে, ওই পানিটা বাইরে বেরিয়ে যাবে। বুঝছো কি না? এবং এখানে দেখো এই যে তোমার ইলেকট্রনের একটা চেইন তৈরি হলো না, এই চেইন তৈরি হওয়ার জন্য আমরা শুরুতে যে মেকানিজমটা বুঝালাম ওই মেকানিজমের মাধ্যমে এখানে তোমার একটা অ্যানায়নও, এই যে দেখো একটা অ্যানায়নও বাইরে থেকে ভিতরে চলে যাবে, এই যে তোমার বাইরে থেকে ভিতরে চলে যাবে। ওকে, এখন যেহেতু একটা অ্যানায়ন চলে গেছে, এখন ক্যাটায়ন কি না গিয়ে থাকতে পারবে? যেহেতু একটা অ্যানায়ন চলে গেছে, এদিকে অ্যানায়নের ঘাটতি হয়ে যাবে না, এদিকে অ্যানায়নের ঘাটতি হয়ে যাবে, অন্যদিকে ক্যাটায়ন বেশি বেড়ে যাবে। যদি ক্যাটায়ন যেহেতু বেশি বেড়ে যাবে, ক্যাটায়ন অটোমেটিক্যালি ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে এদিক থেকে এদিকে চলে যাবে, আর কোনো মেকানিজমের প্রয়োজন নেই এখানে। বুঝতে পারছো কিনা বলো, নাহিমা বুঝছো? জি। কাউসার, জি ভাইয়া বুঝছি। সৌরভ, জি ভাইয়া বুঝতে পারছি।
ঠিক আছে, যদি সহজে বুঝে ফেলে তো ভালো, কারণ এগুলো আসলে অনেক জটিল প্রসেস। এগুলা মোটামুটি অফলাইনে পড়াতে গেলে দেখবে যে লাস্টে এসে ইলেকট্রনটা কি পানিতে পরিণত হবে যেখানে হ্যাঁ হাফ হ্যাঁ, অনু লাস্টে পানিতে। এসে ইলেকট্রনে এসে এই যে তোমার ইলেকট্রনটা আসলো, এদিকে হাইড্রোজেন আসলো, এদিকে হাফ অন অক্সিজেন আসলো, তিনোটা বিক্রিয়া করবে। এই যে ইলেকট্রন প্লাস হাইড্রোজেন প্লাস হাফ অন অক্সিজেন সব বিক্রিয়া করে পানি তৈরি হবে, হাফ অণু পানি তৈরি হবে। ঠিক আছে, এই এখন আমি যেটা বলছি এগুলো তোমরা এখানে এখানে আসলে সব বলা নাই, বুঝছো, লেখার মধ্যে সব বলা নাই, বাট আমরা মেকানিজম পড়ার সময় সব পড়ে ফেললাম। এখানে একটু মনে রাখবা যে এটা হচ্ছে লুন্ডেগার্ড মতবাদ এবং এটার অপর নাম হচ্ছে সাইটোক্রোম পাম্প মতবাদ। কেন সাইটোক্রোম পাম্প মতবাদ বলতেছো? কারণ এখানে সাইটোক্রোম বাহক বা ক্যারিয়ার হিসেবে কাজ করতেছে। এই যে সাইটোক্রোম এ, সাইটোক্রোম সি, সাইটোক্রোম বি। এরপরে হচ্ছে ভিতরের ঝিল্লিতে ডিহাইড্রোজেনেস এনজাইমের মাধ্যমে প্রোটন তৈরি হয়, ইলেকট্রন তৈরি হয়। দেখো এই যে এখানে কোষ জল, এটা হচ্ছে কোষ ভিতরের অংশ না, এটা হচ্ছে ভিতরের তল আর এটা হচ্ছে বাইরের তল। এই যে ভিতরের তলে ডিহাইড্রোজেনেস বিক্রিয়া হলো, ডিহাইড্রোজেনেস বিক্রিয়ার মাধ্যমে ইলেকট্রন তৈরি হলো আর একটা হাইড্রোজেন তৈরি হলো। এই যে এটাই বলতেছে, ডিহাইড্রোজেনেস এনজাইমের মাধ্যমে তোমার প্রোটন তৈরি হলো, ইলেকট্রন তৈরি হলো। ইলেকট্রনটা সাইটোক্রোম চেইনের মাধ্যমে কোষ ঝিল্লির বাইরে থেকে ভিতরে চলে আসে। এই যে কোষ ঝিল্লির বাইরের দিকে চলে আসে, ভিতর থেকে বাইরের দিকে চলে আসে। এই যে দেখো ইলেকট্রনটা সাইটোক্রোম চেইনের মাধ্যমে তোমার ভিতর থেকে বাইরের দিকে চলে আসে। কীভাবে আসছে এটা তো আর বলে নাই, এটা আমি বুঝাইলাম। এবং অক্সিজেনের সাথে মিলিত হয়ে পানি গঠন করে। এই যে দেখো এখানে অক্সিজেনের সাথে মিলিত হয়, তার প্রোটন আসে, এগুলোর সাথে মিলিত হয়ে পানি গঠন করে। এর ফলে কোষ ঝিল্লির বাইরে সাইটোক্রোম বিজারিত হয়ে সাইটোক্রোমের বিজারিত লৌহ ইলেকট্রন হারিয়ে জারিত হয় এবং একটি অ্যানায়ন গ্রহণ করে। এর ফলে আমাদের কোষ ঝিল্লির বাইরের তলে, এই যে দেখো এখানে আমাদের বাইরের তলে, এই যে বাইরের তলে যে তোমার অ্যানায়নটা আছে, এই যে বিজারিত লৌহ আয়রন 2+টা, এটা ইলেকট্রন হারায়। এই যে ইলেকট্রন হারাইলো না, এটা দেখো সর্বশেষ কিন্তু আয়রন 3+2+ ইলেকট্রন হারাইছে। ইলেকট্রন হারাইয়া সে নিজে জারিত হয়েছে। দেখো এই জন্য জারিত লিখলাম। আমরা জানি জারণ মানে জারণ, জারণ মানে জারণ সংখ্যা 12, 9-10 পড়ছো না? তাহলে এখানে এই যে এটা হচ্ছে তোমার আয়রন 2+, আয়রন 2+ থেকে সে ইলেকট্রন হারাইয়া আয়রন 3+এ পরিণত হয়েছে, তার মানে জারিত হয়েছে। জারণ মানে ছাড়ন, ইলেকট্রন ছাড়ছে না, এই যেটাই বলছে যে তাহলে কোষ ঝিল্লির বাইরে তলে, তাহলে এটা যদি তোমার কি হয়, জারিত হয়, যে তোমার জারিত হয়। বিজারিত লৌহটা এটা আগে কী ছিল? বিজারিত ছিল। বিজারিত থেকে কী হলো? জারিত হলো। তাহলে সাইটোক্রোমের বিজারিত লৌহটা ইলেকট্রন হারিয়ে জারিত হয় এবং অ্যানায়নটি গ্রহণ করে। তাহলে এখন যেহেতু সে ইলেকট্রনটা হারায় তোমার বের করে দিছে, তাহলে সে এখন ভাইস ভার্সা ইলেকট্রনটা অ্যানায়নটা গ্রহণ করতে পারবে না। আমরা শুরুতেই শুরু করছি এটা দিয়ে যে সে ইলেকট্রন হারালো, এদিকে অ্যানায়নটা গ্রহণ করলো। সেমভাবে চলতে থাকবে। দেখো 2+ বরাবর 2টা অ্যানায়ন দিবা, 3+ বরাবর 3টা অ্যানায়ন দিবা, আবার 2+ বরাবর 2টা অ্যানায়ন দিবা, এভাবে করে অ্যানায়নটা বাইরে বেরিয়ে যাবে এক সময়। ঠিক আছে, এই যে দেখো আয়রন 2+টা একটা ইলেকট্রন ছাড়লো, ছেড়ে আয়রন 3+এ পরিণত হলো। যেহেতু ইলেকট্রনটা ছেড়ে দিছে, ওইটা আবার একটা অ্যানায়ন গ্রহণ করতে পারবে। এই যে দেখো একটা অ্যানায়ন গ্রহণ করলো সে। ঠিক আছে, এখন ভিতরের তলে সাইটোক্রোম জারিত লৌহটা ডিহাইড্রোজেন বিক্রিয়া থেকে প্রাপ্ত ইলেকট্রন বিজারিত হয়। এখন ভিতরের দিকে উল্টাভাবে বলবো আর কি, যে দেখো ভিতরের দিকে ছিল বিজারিত লৌহটা, ওই বিজারিত লৌহটা এটা গ্রহণ করে সে জারিত থেকে বিজারিত হলো, ওটি উল্টাভাবে বলবো আর কি ঘটনা। এ আর কি, এভাবে করে নিজের মতো করে এক্সপ্লেন করলে হবে। বা আমি তোমাকে যা যা বলছি সব যদি তুমি খাতায় লিখে দাও না, এখানেও তোমাকে মানে টিচার মার্ক দিবে, বা তোমার লেখাটা আরও সুন্দর হবে তুমি যদি নিজের গোছায় লিখতে পারো। আর চিত্রটা বসে আঁকবা, চিত্রটা বুঝে বুঝে প্র্যাকটিস করবে, তাইলেই হবে। তাহলে আমরা কি পড়তেছিলাম? আমরা পড়তেছিলাম যে মূলত আয়ন কিভাবে শোষিত হয়, মাটি থেকে আয়নটা কিভাবে শোষিত হয়। আমরা দুইটা মতবাদ পড়বো বলছি, একটা হচ্ছে তোমার সক্রিয় শোষণ, একটা হচ্ছে নিষ্ক্রিয় শোষণ। তো আমরা সক্রিয় শোষণের একটা প্রসেস পড়লাম যে লুন্ডেগার্ড মতবাদ। এরপর আরেকটা প্রসেস আমরা আজকে ক্লিয়ার করবো, সেটা হচ্ছে প্রোটন অ্যানায়ন কো-ট্রান্সপোর্ট মতবাদ। প্রোটন অ্যানায়ন কো-ট্রান্সপোর্ট মতবাদটা কীভাবে হয় খেয়াল করো। প্রথমে হচ্ছে তোমাকে কি বলতেছে এখানে, কো-ট্রান্সপোর্ট। কো মানে কি? কো মানে হলো যে তোমার একজন আসবে, আদিকে আরেকজন বেরোবে। মানে ধরো যে কি বলবো, কি বলা যায়, ধরো যে মানে এখান থেকে কোন একটা আয়ন এদিক থেকে এদিকে আসলো, সেমভাবে এদিক থেকে কোনো একটা আয়ন আবার এদিক থেকে এদিকে যাবে, ওইটাকে মানে নিউট্রালাইজ করার জন্য। এটা হচ্ছে কো-ট্রান্সপোর্ট। এটাকে কী বলা হয়? কো-ট্রান্সপোর্ট। ওকে, তাহলে প্রোটন অ্যানায়ন কো-ট্রান্সপোর্ট। তাহলে এখানে আমাদের কো-ট্রান্সপোর্টটা কিসের মধ্যে হবে? নামের মধ্যে আছে, প্রোটন এবং কার সাথে? অ্যানায়নের মধ্যে। প্রোটন মানে কি? হাইড্রোজেন। অ্যানায়ন মানে তো অ্যানায়ন। তাহলে ঘটনা বুঝো এবার কীভাবে হবে। এই যেগুলো হচ্ছে তোমার ট্রান্সপোর্টার, এই যে এগুলো হচ্ছে তোমার কি? ট্রান্সপোর্টার। এটা হচ্ছে ট্রান্সপোর্টার। তো
আর এটা হচ্ছে কোষের ঝিল্লিটা বোঝাচ্ছে, মানে কোষের ঝিল্লিটা আচ্ছা বহিস্থ দ্রবণ, এটা হচ্ছে কোষস্থ দ্রবণ, মানে যে আমি একটু আগে মূল মাখছি না, ধরো যেটা মূলের এই যে তোমাকে মূলত এই যে এটা হচ্ছে এখানে তুমি দেখতে পাচ্ছ, জুম করো খেয়াল করো। আর এটা হচ্ছে কোষের বাইরের দ্রবণ, আর এটা হচ্ছে কোষের ভিতরের দ্রবণ। এই যে এটা হচ্ছে কোষস্থ দ্রবণ, মানে কোষের ভিতরে, বহিস্থ মানে বাইরে, তাহলে বাইরে থেকে ভিতরে যাবে আমাদের আয়নগুলো। কীভাবে যাবে এটা আমরা মেকানিজমটা এখানে পড়ছি। তাহলে শুরুর দিকে কী হবে দেখো, শুরুর দিকে তোমার একটা হাইড্রোজেন বা প্রোটন ডিরেক্ট এখানে কিক আউট হবে, পাম্প হবে। এই যে কিক আউট হয়ে ট্রান্সপোর্টার দিয়ে বাইরে থেকে ভিতর থেকে বাইরে চলে যাবে। এই যে ভিতর থেকে কোথায় গেল, বাইরে চলে গেল। দেখো একটা প্রোটন, তাহলে একটা হাইড্রোজেন আয়ন মানে প্রোটন আর কি। এই প্রোটনটা ভিতর থেকে বাইরে চলে গেল, কথা বুঝছো? এবং এখানে যাওয়ার জন্য অবশ্যই শক্তির প্রয়োজন হবে, কারণ আমরা শুরুতেই বলে আসছি আমরা এগুলো প্রসেসে কি তোমার সক্রিয় শোষণ অবশ্যই শক্তির প্রয়োজন হবে। দেখো এখানে এটিপি কনভার্ট টু দ্য এডিপি এবং ইনঅর্গানিক ফসফেট, তাহলে এখানে আমাদের শক্তির প্রয়োজন হচ্ছে, মানে এটিপির প্রয়োজন হচ্ছে। আচ্ছা যাই হোক, তাহলে প্রোটনটা এদিক থেকে এদিকে গেল। তাহলে খেয়াল করো তো, এদিক থেকে একটা ক্যাটায়ন এদিক থেকে এদিকে চলে গেল, মানে ভিতর থেকে বাইরে চলে গেল। তাহলে এদিকে ক্যাটায়ন বা পজিটিভিটি কমে যাবে না? এদিকে ক্যাটায়ন বা পজিটিভিটি কী হবে, কমে যাবে। আর এদিকে ক্যাটায়ন বা পজিটিভিটি কী হবে, বেড়ে যাবে, যেহেতু এখান থেকে একটা প্রোটন এদিকে চলে আসছে, তাই না? পজিটিভিটি যেহেতু এদিকে চলে আসছে, এটার জন্য কি হবে, এই পটাশিয়ামটা তোমার এই তোমার এটাকে নিউট্রালাইজ করার জন্য, এদিকে যে পজিটিভিটি কমে গেছে, এদিকে যে পজিটিভিটি বেড়ে গেছে, এটাকে নিউট্রালাইজ করার জন্য এই পটাশিয়ামটা এদিক থেকে এদিকে আবার চলে যাবে। এটা হচ্ছে ক্যাটায়ন ইউনিপোর্ট। ক্যাটায়ন ইউনিপোর্টের মাধ্যমে পটাশিয়ামটা সুন্দর মতো এদিকে চলে গেল। তাহলে ঘটনা কী হলো, ঘটনা হইলো যে মূলত এদিকে পটাশিয়ামটা এদিকে আগে কিক আউট হইলো এটিপি বা শক্তি ইউজ করে। এমনি তো যাবে না, এটা হচ্ছে তোমার কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের বিপরীতে যাচ্ছে। মানে হলো এদিকে পটাশিয়ামের কোনো ঘাটতি নাই, তোমার ক্যাটায়নের কোনো ঘাটতি নাই, তারপরেও এদিক থেকে জোর করে এদিকে পাঠাইছে, কিসের মাধ্যমে, শক্তি দিয়ে। দেখে যে এটিপির প্রয়োজন হয়েছে, এমনি তো যাবে না, তাই না? তো দেখেছো শক্তি দিয়ে একবার পাঠাই দিছো, এখন পাঠাই দিলে আর কী হয়েছে, তোমার এদিকে পজিটিভিটি কমে গেছে আর এদিকে পজিটিভিটি বেড়ে গেছে। এখন এটাকে নিউট্রালাইজ করতে হবে। তো নিউট্রালাইজ করার জন্য এই যে এখানে আর কিক দেওয়ার প্রয়োজন নেই, দেখো এখানে আর শক্তি দেওয়ার প্রয়োজন আছে না, অটোমেটিক্যালি এখান থেকে এদিকে চলে যাবে, বুঝছো কি না? তাহলে দেখো এখন পটাশিয়ামটা কী করবে, পটাশিয়ামটা সুন্দর মতো এদিক থেকে এদিকে চলে যাবে ব্যাপনের মাধ্যমে। পটাশিয়ামটা ভিতর থেকে বাইরে চলে গেল। তাহলে ঘটনা একটা ঘটে গেছে কিন্তু, দেখো কোষের বাইরে থেকে ভিতরে একটা পটাশিয়াম ভিতরে ঢুকে গেছে, আচ্ছা ক্যাটায়ন ঢুকে গেছে। আচ্ছা এখন ঘটনা আরেকটা আছে এখানে, পটাশিয়াম গ্যাসে ঠিক আছে, পটাশিয়াম তো এখানে একা ছিল না, কোষের বাইরে এই যেটা বহিস্থ দ্রবণ না, এই পটাশিয়াম কি কোষের মধ্যে একা ছিল কখনো? না, পটাশিয়াম কোষের মধ্যে একা ছিল না। পটাশিয়াম যখন ছিল তখন তার সাথে অ্যানায়নে ছিল। এখন এই অ্যানায়ন কী করে, অ্যানায়নে আবার সুন্দর মতো পটাশিয়াম যেহেতু ঢুকছে, পটাশিয়ামকে দেখে দেখে অ্যানায়নে সুন্দর মতো ভিতরে ঢুকে যায়, এটাকে দেখে দেখে। এখন আবার অ্যানায়ন একটা ঝামেলা আছে, অ্যানায়ন কিন্তু একা একা ঢুকে না, ও অ্যানায়নটা যেহেতু এটা তোমার তোমার ট্রান্সপোর্ট, অ্যানায়নটা কিন্তু হাইড্রোজেনকে সাথে নিয়ে ঢুকার সময় এভাবে ঘটনা একটা ঘটে গেছে। কিন্তু দেখো এদিক থেকে যে হাইড্রোজেনটাকে তুমি কিক আউট করছো, ওই হাইড্রোজেনটাও দিন শেষে ভিতরে ঢুকে গেছে, পাশাপাশি এক্সট্রা পটাশিয়ামটাও তুমি ভিতরে ঢুকাই ফেলছো, এই অ্যানায়নটাও ভিতরে ঢুকাই ফেলছো। তার মানে ক্যাটায়নের ভিতরে ঢুকে গেছে, অ্যানায়ন ঢুকে গেছে, ক্যাটায়ন অ্যানায়ন মানে তো লবণ, তার মানে লবণ ভিতরে ঢুকে গেছে আলটিমেটলি, কোষের বাইরে থেকে কোষের ভিতরে। কথা বুঝছো? আমি আরেকটু সামারি করি। দেখো শুরুতে কী হয়েছে, শুরুতে তোমার এখান থেকে যে তোমার হাইড্রোজেন আয়ন আছে বা প্রোটন আছে, প্রোটনটা বাইরে থেকে এখান থেকে কিক আউট হবে। কিক আউট কেন বলতেছি, কারণ হলো এটিপি ইউজ হবে এখানে, তোমার জোর করে এটাকে পাঠাই দিবে, জোর করবে এখানে, এমনি যাবে না কিন্তু। এটা হচ্ছে ঘনত্ব আনতির বিপরীতে যাবে, অ্যাগেইনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। ওকে, তাহলে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের বিপরীতে হাইড্রোজেনটা এদিকে বাইরে বেরিয়ে গেল। হাইড্রোজেনটা যেহেতু বাইরে বেরোবে, এখানে একটা তোমার কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট তৈরি হবে। কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট মানে হলো ঘনত্ব আনতি তৈরি হবে, মানে এদিকে পজিটিভিটি তোমার এই যে কমে যাবে, এদিকে পজিটিভিটি কী হবে, কমে যাবে, আর এদিকে পজিটিভিটি বেড়ে যাবে, যার জন্য এদিক থেকে একটা ক্যাটায়ন এদিক থেকে এদিকে চলে যাবে, বুঝছো? এদিকে একটা ক্যাটায়ন এদিক থেকে এদিকে চলে যাবে, মানে বহিস্থ দ্রবণ থেকে ভিতরের দ্রবণ চলে যাবে। এবং ক্যাটায়ন তো আর এদিকে একা ছিল না, ক্যাটায়ন যাওয়ার জন্য অ্যানায়নটাও দেখে দেখে তাকে ভিতরে সুন্দর মতো চলে যাবে। এখন অ্যানায়ন যেহেতু একা একা যাবে না, অ্যানায়নে বলবো আমি হাইড্রোজেনকে সাথে নিয়ে যাব, আচ্ছা ভিতরে ঢুকে গেল, তাহলে আলটিমেটলি ঘটনা কী হইলো, হাইড্রোজেনটাও ভিতরে ঢুকে গেল, আলটিমেটলি ক্যাটায়ন অ্যানায়নটাও একটা এক্সট্রা লবণ ভিতরে ঢুকে গেল। এবার মূলত প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট হয়। এখানে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট কেন বলছো, কারণ প্রোটনের জন্য ট্রান্সপোর্টেশনটা মূলত হচ্ছে, বুঝতে পারছো কিনা? সৌরভ বুঝে গেছে? জি ভাই বুঝে গেছেন।
এখন এখানে আরেকটা বিষয় আমি ক্লিয়ার করে রাখি, বারবার বলতে হবে তো বিষয়টা, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট বা ঘনত্ব আনতি বাংলায়, ইংরেজিটাই পড়ো, ইংরেজিটাই সহজ লাগে। কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, তোমরা যারা এডিট করো ফটো বা ভিডিও এডিট করো, ফটো এডিট মূলত, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটা খেয়াল করবা। ফটো এডিট করলে এরকম দেখা যায় এখানে, ধরো যে যখন কালার গ্রেডিয়েন্ট চেঞ্জ করতে হয় কোনো ছবির মধ্যে, এই যে দেখো এখানে খুব গাঢ় লাল, তারপরে এখানে হালকা লাল, আস্তে আস্তে লালের মাত্রাটা কমতে আসে আস্তে আস্তে সাদা হয়ে যায়, আস্তে আস্তে এখন অন্য কালার চলে আসে। এটা হচ্ছে মানে হলো আস্তে আস্তে তোমার ডিপ থেকে আস্তে আস্তে কমে যাওয়া, ঠিক আছে? তো কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটা মূলত এখানে অনেকটা সেম। ধরো যে এখানে তুমি হাইড্রোজেন যখন এদিক থেকে এদিকে চলে আসলো, এখানে একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের তৈরি হলো, ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট। ইলেকট্রোকেমিক্যাল কেন বলতেছো? কারণ এখানে আমাদের চার্জের গ্রেডিয়েন্ট তৈরি হলো, মানে হলো এদিকে চার্জটা কী হলো দেখো, পজিটিভ যেহেতু এদিক থেকে এদিকে চলে গেল, তাহলে এদিকে তোমার পজিটিভের নিচে নেমে গেল, আর এদিকে পজিটিভ বেড়ে গেল, তাহলে এই দিক থেকে এদিকে একটা গ্রেডিয়েন্ট তৈরি হলো, ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট। এবং এটা কি ইলেকট্রোকেমিক্যাল কেন বলতেছি? কারণ এখানে ওই যে তোমার আয়নের জন্য হচ্ছে বিষয়টা, হ্যাঁ, ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট হচ্ছে মূলত এটাই, ঠিক আছে? এটাই আর কি। তো তুমি এটাও বলতে পারবে, একদম বাংলা ভাষায় বলতে পারো যে যখন এই প্রোটনটা দিক থেকে এদিকে চলে গেল, এদিকে হাইড্রোজেনের ঘনমাত্রা কমে গেল, আর এদিকে হাইড্রোজেনের ঘনমাত্রা বেড়ে গেল, তথা ক্যাটায়নের ঘনমাত্রা কমে গেল বা ক্যাটায়নের ঘনমাত্রা বেড়ে গেল, এই যে ঘনমাত্রা কমে যাওয়া বেড়ে যাওয়া, এটাই হচ্ছে মূলত ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট, বুঝছো কিনা? এই যেগুলো পড়লে এখন নিজেরাই বুঝতে পারবে। আধুনিক খুঁজজিলের মতবাদ অনুসারে ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টের মাধ্যমে স্থানান্তরিত হয়। এখানে প্রোটন বাহক দ্বারা বাইরের দ্রবণ থেকে ভিতর দ্রবণ প্রবেশ করে। তো শুরুতে কী হয়, এই যে প্রোটন পাম্প হয়, প্রোটন পাম্পটা পিএইচ গ্রেডিয়েন্ট, এখানে তোমার এই যে প্রোটন পাম্পের মধ্যে বাইরের দিকে ভিতর দিকে পিএইচ গ্রেডিয়েন্ট, মানে বাইরে পিএইচ কম থাকে, ভিতরে পিএইচ বেশি থাকে, এখানে ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট বা প্রোটন মোটিভ ফোর্স বলে। প্রোটন মানে প্রোটনকে ফোর্সফুলি বাইরে পাঠিয়ে দেওয়ার যে প্রসেস, হ্যাঁ, প্রোটন মোটিভ ফোর্স থাকার জন্য মূলত ঘটনাটা ঘটে, ঠিক আছে? এই আর কি আমি যেগুলো বলছি মূলত এটি। এরপরে তাছাড়াও লেসিদিন বাহক মতবাদ দেখা যায়। লেসিদিন বাহক মতবাদের ক্ষেত্রে লেসিদিনটা বাহক হিসেবে কাজ করে, এক্ষেত্রে মনে রাখবে লেসিদিন ফসফোলিপিড আয়ন বাহক হিসেবে কাজ করে, মূলত এখানে পড়বা। আর নিষ্ক্রিয় লবণ শোষণ, তাহলে আমাদের সক্রিয় শেষ। সক্রিয়ের মধ্যে তিনটা প্রসেস বললাম, একটা হচ্ছে লুন্ডেগার্ড মতবাদ, আর একটা হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ, বুঝাইলাম, আর একটা হচ্ছে লেসিদিন বাহক মতবাদ। লেসিদিন বাহক মতবাদ আর তেমন কিছু নেই। এরপর আসো ব্যাপন মতবাদ। ব্যাপন মতবাদের মধ্যে নিষ্ক্রিয় লবণ পরিশোষণ। নিষ্ক্রিয় লবণ পরিশোষণ মানে কি বলছি, যেখানে তোমার উইথাউট হেল্প অফ এনি তোমার পাওয়ার, মানে এক্ষেত্রে তোমার এনি অ্যাটিপি কোনো ইউজ হবে না, কোনো বিপাকীয় শক্তির প্রয়োজন হবে না, মেটাবলিক পাওয়ারের প্রয়োজন হবে না, মেটাবলিক যে এনার্জি এটার কোনো প্রয়োজন হবে না, ওকে, তোমার শক্তির প্রয়োজন হবে না, নিষ্ক্রিয়ভাবে হবে, যেমন ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে হবে। ব্যাপন তো তোমরা আমার চাইতে ভালো জানো আশা করি, যে যেদিকে ঘনত্ব বেশি তার থেকে যেদিকে ঘনত্ব কম তার দিকে চলে যাবে, এটা হচ্ছে ব্যাপন, ঠিক আছে? এই যে মাটিতে, তাহলে মাটিতে অবস্থিত দ্রবণ হতে কুশস্থ অভ্যন্তরে ব্যাপন প্রক্রিয়া কিছু আয়ন প্রবেশ করে, এই আর কি, ঘনত্ব দ্রবণ থেকে অধিক ঘনত্ব কম প্রবেশ করে, এটাই হচ্ছে আমাদের মোট ব্যাপন মতবাদ থেকে দেন হোপ এবং স্টিভেন্স। এরপর হচ্ছে তোমার আয়ন বিনিময় মতবাদ, তারপর হচ্ছে ডুনেন সাম্যাবস্থা, ব্যাপক প্রবাহ মতবাদ, এটাকে আমরা এই যে বেয়ার্ড অফ দিয়ে মনে রাখতে পারি, কিন্তু পরীক্ষা আসে যে নিষ্ক্রিয় পরিশোষণ কোনটা, নিষ্ক্রিয় পরিশোষণ নয় কোনটা, সক্রিয় পরিশোষণের জন্য তিনটা মনে রাখবা, লুন্ডেগার্ড মতবাদ বা সাইটোক্রোম পাম্প মতবাদ, লেসিথিন বাহক মতবাদ, এটা হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। নিষ্ক্রিয় পরিশোষণের জন্য মনে রাখবা ব্যাপন মতবাদ, তারপর হচ্ছে যে আমাদের এখানে আয়ন বিনিময় মতবাদ, তারপর হচ্ছে তোমার ডুনেন সাম্যাবস্থা, আর হচ্ছে ব্যাপক প্রবাহ মতবাদ। ব্যাপন তো বুঝলা, ডুনেন সাম্যাবস্থার বিষয়টা। আয়ন বিনিময় মতবাদ কি? আয়ন বিনিময় মতবাদ ইতিমধ্যে বুঝে গেছো। এই যে দেখো এখানে কি বলবে, তোমার এটা হচ্ছে কোষঝিল্লি মাঝখানেরটা, এটা হচ্ছে ভিতরের দ্রবণ, মানে কোষের ভিতরে বোঝাচ্ছে, আর এটা হচ্ছে কোষের বাইরে বোঝাচ্ছে। প্রোটনটা তোমার এদিক থেকে এদিকে গেল, ঘনত্বানতির বিপরীতে যাইতে, ঘনত্বর ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে যাইতে পারে স্বাভাবিকভাবে, প্রোটনটা প্রোটনটা যেহেতু গেছে এখানে তোমার একটা ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট তৈরি হলো না, তাহলে প্রোটনটা যেহেতু গেছে এখান থেকে তোমার পটাশিয়ামটা ভিতর থেকে বাইরে থেকে তোমার এই যে বাইরে থেকে ভিতরে চলে গেল। সেমভাবে হাইড্রোক্সিলটা যদি এদিক থেকে এদিকে যায়, তাহলে এদিক থেকে এদিকে এদিকে চলে গেল, এটা হচ্ছে আয়ন বিনিময়, মানে তুমি ভিতর থেকে বাইরে আমাকে কিছু দিবা, আমি বাইরে থেকে ভিতরে তোমাকে কিছু দিব। এই যে দেখো এখানে দুইটা তোমার এখান থেকে পটাশিয়াম বা ক্যাটায়ন এদিক থেকে এদিকে গেছে, আবার পটাশিয়াম বা ক্যাটায়ন এদিক থেকে এদিকে আসছে, এদিকে অ্যানায়নটা এদিক থেকে এদিকে আসছে, আবার এদিকে অ্যানায়নটা এদিক থেকে এদিকে আসছে, এটাই হচ্ছে আয়ন বিনিময় মতবাদ, মানে বিনিময় করে নিজেদের মধ্যে। তো পান্ডে এবং সিনহা এটা মতবাদ করেন। আর হচ্ছে ডুনেন সাম্যাবস্থা। ডুনেন সাম্যাবস্থার একটু বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে যে তোমার অব্যাপনযোগ্য কিছু স্থির ঋণাত্মক চার্জ থেকে নির্ভর করার জন্য বাড়ি থেকে, দেখো এটা মানে এখানে চিত্র দেখাই নেই, আশা করি দেখাইছে না। দেখো ধরো যে এটা হচ্ছে আমাদের একটা
তোমার মেমব্রেন, আর এটা হচ্ছে অনেক বড় একটা নেগেটিভ চার্জ। এটা তোমাকে মনে রাখতে হবে মূলত, অনেক বড় একটা নেগেটিভ চার্জ। নেগেটিভ চার্জটা কেমন? অনেক বড়, ঠিক আছে? এটা নেগেটিভ চার্জটা কেমন বললাম? অনেক বড়। এখন এই নেগেটিভ চার্জটাকে তোমার নিউট্রাল করার জন্য, এটা হচ্ছে বাইরে, কোষের বাইরে, এটা হচ্ছে ভিতরে। কোষের ভিতরে মূলত নেগেটিভ চার্জটা থাকে অনেক বড়। এই নেগেটিভ চার্জটাকে নিউট্রাল করার জন্য বাইরে থেকে অনেক পজিটিভ আধান আসতে থাকে, বুঝছো? অনেক ক্যাটায়ন আসতে থাকে, অনেক ক্যাটায়ন আসতে থাকে, অনেক ক্যাটায়ন আসতে থাকে। এখন ক্যাটায়ন আস্তে আস্তে, ক্যাটায়নের সাথে সাথে আমরা জানি ক্যাটায়নকে আবার নিউট্রালাইজ করার জন্য পাশাপাশি কে চলে আসে? অ্যানায়নে চলে আসে। ইজি, এটাই। ক্যাটায়ন অ্যানায়ন ভিতরে এইভাবে ঢুকে যায়, কোনো শক্তির প্রয়োজন হয় না এখানে। জাস্ট একটা অব্যাপনযোগ্য কেন বলছে? কারণ এটা সাইজ অনেক বড়। এই যে দেখো, অব্যাপনযোগ্য কিছু স্থির ঋণাত্মক চার্জ থাকলে নিরপেক্ষ করার জন্য বাইরে থেকে কিছু ধনাত্মক চার্জ ভিতরে প্রবেশ করে। প্লাজমা ঝিল্লির ভিতরে বিস্তীর্ণের সংখ্যা বেশি হয়ে গেলে বাইরে থেকে ভিতরে সাম্যাবস্থা না আসানো পর্যন্ত ক্যাটায়নের ব্যবহার চলতে থাকে। এটা ডুনের সাম্যাবস্থা, বুঝছো? এবং যতক্ষণ না এখানে ক্যাটায়ন এসে এটাকে নিউট্রালাইজ করতে পারতেছে, ততক্ষণ এটা চলতেই থাকে এবং সাম্যাবস্থা আসা পর্যন্ত এটা চলতেই থাকে। এটা হচ্ছে ডুনেন সাম্যাবস্থা। ওকে। আর ব্যাপক প্রবাহ মতবাদ কি? এটা যে আমরা জানি প্রস্বাদন যখন হয়, প্রস্বাদন টান আছে না, প্রস্বাদন টানের মাধ্যমে ব্যাপক হারে পানি পরিশোধিত হয়। ওই পানির সাথে খনিজ লবণ পরিশোধিত হয়ে যায়। মানে আমরা জানি তোমার এটা হচ্ছে গাছের মধ্যে মূল থাকে, মূলের মধ্যে আমরা জানি পাতা থাকে, পাতা তোমার এখানে বাইরে পাতা থাকে, পাতার মধ্যে আমরা জানি পত্ররন্ধ্রের মধ্যে প্রস্বাদন হতে পারে। তো প্রস্বাদনের মধ্যে একটা টান তৈরি থাকে না, আমরা জানি জাইলেম ফ্লোয়ের মধ্যে একটা পানি এখানে টান থাকে পার্শ্বস্থ কোষের মধ্যে। ওই টানের মাধ্যমে এখান থেকে মূলরুম থেকে সে পানি শোষিত করে, H2 বা পানি শোষণ করে, তাই না? ওই পানি শোষণের মধ্যে পানির সাথে সাথে অনেক সময় কিছু লবণের ভিতরে ঢুকে যায়, লবণের আয়নের ভিতরে ঢুকে যায়। এটা হচ্ছে ব্যাপক প্রবাহ মতবাদ। ব্যাপক প্রবাহ অর্থাৎ মাস ফ্লো থিওরি, মানে অনেক কিছুর সাথে ভিতরে ঢুকে যাওয়া, ঠিক আছে? গেল। তোমরা পার্থক্যের চকটা পড়বা, সক্রিয় পরিশোষণ নিষ্ক্রিয় পরিশোষণের চকটা ভালো মতো করে পড়বা, দেখবা এই যেগুলো পড়লে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। প্রভাবক আছে কিছু, এই যে আয়নের ঘনত্ব, তাপমাত্রা, আলো, হ্যাঁ, এগুলো একটু রিডিং দিবা, এগুলো নিজেরাই পড়লে বুঝবা। প্রস্বাদন, অক্সিজেন, তারপর আয়নের পারস্পরিক ক্রিয়া। দেখো এখানে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের উপস্থিতি পটাশিয়াম আয়নের শোষণকে বাধাগ্রস্ত করতে হবে। মানে কিছু আয়ন আছে যেগুলো থাকলে আমাদের কিছু আয়নের শোষণটাকে বাধাগ্রস্ত হয়ে যায়। সো ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের জন্য আমরা দেখি পটাশিয়ামটা যেন বাধাগ্রস্ত হয়। বৃদ্ধি অঞ্চল, এরপর হচ্ছে দুইটার মধ্যে পার্থক্যটা পড়বা, পানি পরিশোষণ এবং লবণ পরিশোষণের মধ্যে। আমাদের লবণ পরিশোষণ শেষ, আমরা পরবর্তী দিন প্রস্বাদন বা ট্রান্সপিরেশন থেকে শুরু করবো ইনশাল্লাহ, ঠিক আছে?